নতুন এক গানে ধরা দিলেন রূপম ইসলাম। তার নিজস্ব স্টাইলের বাইরে এই গান যেন অনেক কিছুর ককটেল। সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম। রাজাচন্দ্রের পরিচালনায় বিশ্ব রায়ের সুরে এই গান গেয়েছেন রূপম। এমনকি মিউজিক ভিডিওতেও দেখা গেল রকস্টারকে। সম্প্রতি এই মিউজিক ভিডিও লঞ্চে হাজির ছিল গোটা টিম। গানটার নাম হচ্ছে পুরনো গিটার। এটার সুরকার গীতিকার হচ্ছেন বিশ্ব রায় এবং মিউজিক ভিডিও হিসেবে এটা প্রকাশিত হচ্ছে। মিউজিক ভিডিওটা ডিরেক্ট করেছেন রাজাচন্দ্র, আমি গায়কের ভূমিকায়, এবং মিউজিক ভিডিওতে যে প্রোটাগনিস্টকে দেখা যাচ্ছে সেটাও আমি, এবং তার চলা বলা, তার গান গাইবার ভঙ্গি সব কিছুই একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আসলে বিশ্ববাবু, আমার যেটা মনে হয়েছে যে ওর চিন্তাভাবনায় অনেক কিছু রয়েছে। মানে এক নম্বর তো উনি একজন পুলিশ অফিসার নিজেই, সেই জায়গা থেকে সোশ্যাল ইনজাস্টিস অনেক কিছু উনি দেখতে পান, এবং ওর একটা কবি সত্তা আছে সেরকমভাবে উনি ভাবেন। তার একটা কাব্যিক প্রকাশ ঘটে, সেটাকে উনি ঘটতে দেন, এবং তার মধ্যে না একটা রোম্যান্টিসিজম রয়েছে, আবার একটা গণসঙ্গীতের অ্যাপ্রোচ রয়েছে। আর এই যে কম্পোজিশন উনি করেছেন, বিশ্ববাবু করেছেন, তার মধ্যে আমি একটা বাংলা সিনেমার গানের যে প্রচলিত ধারা, যেটা এখনকার অল্টারনেটিভ ধারা নয়, অনেকদিন আগে থেকে যে ধারাটা চলে আসছে, তার একটা আমি ছোঁয়া পেয়েছি। তো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে গণসঙ্গীত, বাংলা সিনেমার প্রচলিত ধারা, একটা নস্টালজিয়া, আবার একটা কাব্যিক প্রকাশ, সব কিছুর মিলিত অ্যাপ্রোচে যে গান তৈরি হচ্ছে, সেই গানটা পুরনো মেজাজে গাইতে হয়। আমার কাছে মডেল ছিলেন, মানে আমার মনের মধ্যে আমার মনে হয়েছিল যে এই গানটা যদি অমিত কুমার গাইতেন কীরকমভাবে গাইতেন। সেটা মনে করে নিয়েছিলাম একরকমভাবে, যে আমি নকল করিনি, কিন্তু আমার মাথায় ছিল যে এই গানটা যদি আমাদের ছোটোবেলায় অমিত কুমার গাইতেন তাহলে কিন্তু গানটা দারুণ গাইতেন। তো সেইটা মাথায় ছিল বলে আমি একটা গাইডেন্স মনে মনে তৈরি করে নিয়েছিলাম। সেই জায়গা থেকে সেরকমভাবেই গানটা আমি প্রেজেন্ট করেছি, এবং সেখানে অবভিয়াসলি আমার স্বকীয়তা, আমার নিজস্ব স্টাইল, সেটাও কিছু কিছু জায়গায় এসেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গানটার পরিচয় আরেকটা আছে, সাংগীতিক পরিচয়, যে যন্ত্রানুষঙ্গ যেটা করেছেন বিশ্ববাবু, সেটা কিন্তু একটু রকিশ। কাজেই সেই জায়গা থেকে যারা শুনবেন, যারা দেখবেন মিউজিক ভিডিও, তারা কোথাও গিয়ে আমার যারা শ্রোতারা, তারাও রিলেট করবে। আমি একটু গানটা আপনাদের যদি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই সুরের চলনটা কী জন্য আমি বলছিলাম। আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম, আর ঘুরে ফিরে দাঁড়ানো চোরাবালিতে সাদা কালো ছবিগুলোতে দিতে চাই আরো প্রাণ, শুধু প্রাণ। আর এই শহরে কানাগলি, খুচরো প্রেমের নামাবলি, না নিয়ে ঘুরে বেড়াই ঘুম ধরা সমাজে অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই। যেমন গানটা শুরু থেকে শেষ অবধি একটা স্টেপ বাই স্টেপ উঠছে। তো এই যে বিশ্ববাবু একজন সিঙ্গার, একজন সংরাইটার হিসেবে ওর যে কিছু একটা মেসেজ দেওয়ার আছে, সেই মেসেজটা কিন্তু একটা খুব পার্সোনাল জায়গা থেকে শুরু হয়ে সমাজ অবধি পৌঁছে গেল। শুরু করেছিলেন আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, দেখুন একদম শেষ যেখানে করছেন, মানে এটা গানের মধ্যের অংশ, কিন্তু ঘুমধরা সমাজের অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই, এই জায়গায় অবধি উনি এলেন। সেটা সুরের চলনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। কাজে এই গানটা গাইবার ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং ছিল, এবং আমি খুব খুশি যে আমার গাওয়াটা ওকে সন্তুষ্ট করেছে। গানটার আমার যে লিরিক্সটা শুনে আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিগত সমস্যা থেকে পুরো সামাজিক একটা সমস্যায় উত্তরণ, এবং একটা কোথাও গিয়ে প্রতিবাদও বটে। হ্যাঁ। তো এই গানটা অমিত কুমার, গণসঙ্গীত, রূপম ইসলাম সব মিলিয়ে মানে
অমিত কুমার কিছু কিন্তু সেই সময় আমাদের ছোটবেলায় কিছু বাংলা পপ ধরনের গান গেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, সেই গানের আমার ঠিক গানের আপনি যদি জিজ্ঞেস করেন সেটা খোঁজ খবর নিয়ে আমায় বলতে হবে, কারণ ছোটোবেলায় শুনেছি তো আমি এখন অতটা লিরিক বলতে পারবো না আপনাকে। কিন্তু এই অ্যাপ্রোচের যে একটা দরিদ্র ছেলে, সে রাস্তায় থাকে, এইসব বিষয়গুলো না অমিত কুমারের যে ওই ধরনের গানের প্রেজেন্টেশনে সেটা আমি পেয়েছিলাম। পাশাপাশি গণসঙ্গীতের যে জায়গাটা সেটা কিন্তু ভূপেন হাজারিকা, তারপরে অমিত কুমারেরই মা রুমা গুহ ঠাকুরতা, তাদের ক্যালকাটা ইউথ কয়ার, এইসব জায়গা থেকে, তারও আগে সলিল চৌধুরী, পরের দিকে প্রতুল মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি, অজিত পান্ডে। কাজে ওই ধারার সঙ্গে না আমার একটু ছোটোবেলা থেকেই যোগাযোগ ছিল, যেহেতু আমার মা বাবাও তারাও গণসঙ্গীত তৈরি করতেন। কাজেই কোথায় গন্ধটা পাওয়া যাচ্ছে, সেই গন্ধটা খুব অল্প হলেও, অস্পষ্ট হলেও আমি সেটা পেয়ে যাই। এবং এই যে বাংলা ফিল্ম সঙ্গীতের যে ধারা, সেই ধারার যে ওই অ্যাপ্রোচের যে মিউজিক্যালিটি, সেটাও যেহেতু আমি ছোটোবেলা থেকে ফিল্মের গান শুনে আসছি, সেহেতু আমি সেটাও বুঝতে পারি। তো এই বুঝতে পারাটা আমাকে হেল্প করেছে এই গানটাকে ডেলিভার করতে। এই গানেই এই জন্য রূপমদার যাবতীয় প্রতিবাদ মঞ্চ থেকেই হয়, এইটা একটা ইনফ্লুয়েন্স সব রকমভাবেই। মানে আমি তো লেখালেখি করি, কাজেই ওই মানে শুরুটা যেহেতু হয়েছিল হীরক রাজার দেশে, এই রেকর্ডটা শুনে, কাজেই সেই মেসেজটা সবসময় মনে থাকে যে যেন যে জন্য আমি মঞ্চে দাঁড়িয়ে সেই জায়গাটা নিজের কাছে ক্লিয়ার থাকে। শুভমদা, আজকে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হলো এবং রূপম ইসলাম এবং সাহিত্য দুটোকে আলাদা করা সম্ভব নয়। জয় গোস্বামীর সঙ্গে সম্প্রতি একটা কথোপকথন হয়েছে, তুমি কাব্যের আকারে বলছিলে, তুমি বই দিয়েছিলে, এই জায়গাটা যদি একটু তুলে ধরো। তীরে এসো সাহসিনী, তাই তো? তীরে এসো সাহসিনী, আমি কেনার অপেক্ষায় আছি, তার আগে একটু আমার তীরে এসো সাহসিনী আমার প্রথম কাব্যগ্রন্থ, যেটা সিগনেট প্রেস থেকে বেরিয়েছে, আনন্দ পাবলিশার্সের একটি সিস্টার কনসার্ন বলবো বা ইমপ্রিন্ট। এর আগে আমার যে সমস্ত বইগুলো আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছিল সেগুলো হচ্ছে আমার রক জার্নাল সিরিজ, রূপম অন দ্য রক্স, এই তো আমি, বিশ্বরূপম, রকস্টার ইত্যাদি বই। তারপরে গান সমগ্র প্রথম খণ্ড বেরিয়েছে, আর উপন্যাস বেরিয়েছে দ্বীপ প্রকাশন থেকে, দুটি উপন্যাসের বই বেরিয়েছে, একটা অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়, একটা ব্রহ্ম ঠাকুর +2। উপন্যাস লেখার কাজ চলছে, এখন আনন্দ মেলায় একটা আমার ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছে। এসবের বাইরে কবিতা লিখবার আইডিয়াটা গত বছরই আমার মাথায় আসে। আমার মনে হয় যে আমার মনের মধ্যে কথোপকথন চলতে থাকে, সেই কথোপকথনগুলো যদি লিখি আমি, তাহলে সেগুলো একটা কবিতার আকার নেবে। সেটাই হয়েছে, এবং পাণ্ডুলিপিটা আমি জমা দিয়েছিলাম আনন্দতে, যারা আমার পাবলিশার্স মূলত, সেখান থেকে সেটা অনুমোদন পায় এবং ফাইনালি বইটা বেরোয়। আমি বইটা নিয়ে খুব, যেহেতু আমি তো কবিতা লিখিনি এর আগে, গান লিখেছি, সে একদম কলেজ জীবনে কবিতা লিখতাম, তারপরে কবিতা ছেড়ে দিয়েছিলাম। কবিতার একটা নিজস্ব বিভিন্ন রকম প্রকাশভঙ্গি থাকতেই পারে, গানও এক ধরনের কবিতার প্রকাশভঙ্গি, কিন্তু কবিতা গানের বাইরে ওই ফরম্যাটটা ভেঙে আবার বেরিয়েও যেতে পারে। তো সেই জায়গাটা আমার খুব একটা এক্সপ্লোর করা হয়নি, মাঝে মাঝে খুব কম। তো বইটা বেরোনোর পরে আমি নীরবই ছিলাম। বইটা এমনকি অফিসে গিয়ে বইটা তুলে নেব নিজের হাতে, এতই এই ব্যাপারে এত নার্ভাস যে আমি সেটাও করিনি, গুটিয়েছিলাম। আমার স্ত্রী খুবই কৌতূহলী ছিলেন যে বইটা কীরকম আলটিমেটলি দাঁড়াবে, তো উনি অর্ডার করে একটা কপি নিয়ে আসেন। সেই কপিটা আমি হাতে নিয়ে আমি পড়লাম, এবং পড়ে আমার মনে হলো না, খুব একটা খারাপ হয়নি। তো আমার তখনই মনে হলো যে জয়দা যেহেতু আমার গান এত ভালোবাসেন, আমার গান যখন শুনতে শুরু করেন অন্য কোনো গান শোনেনি না,
এবং খুব একটা বড় লেখা লিখেছেন আমার গান নিয়ে, ফসিলসের গান নিয়ে, ফসিলসের অনুষ্ঠানেও এসছে, ভীষণ ভালোবাসি। তো আমার মনে হলো যে আমার এই প্রথম কবিতার প্রয়াস ওর হাতেই তুলে দিই, ওর থেকে আশীর্বাদটা নিয়ে আসি। তো গতকাল ওর বাড়িতে গেছিলাম এবং কম্বল মুড়ি দিয়ে বসেছিলেন, মাথায় মাঙ্কি ক্যাপ পরে, প্রায় দেখাই যাচ্ছে না। সেই অবস্থায় যেভাবে যতটা আমি দেখতে পেলাম, উনি সেই অবস্থাতেই আমার বইটা নিয়ে 3-4টি কবিতা পড়লেন, জোরে জোরে পড়লেন। পড়ে তারপর আমাকে বললেন যে এইটি আপনার প্রথম কবিতার বই? আমি বললাম হ্যাঁ। আপনি বড্ড দেরি করে শুরু করলেন। ঠিক আছে, আমার একটি দাবি আছে। এই দাবিটা হলো এবার থেকে প্রত্যেক 2-3 বছর অন্তর, 3 বছর আমি বলছি যেহেতু আপনি ব্যস্ত মানুষ, 2 বছরে বললে একটু চাপ হয়ে যাবে, 3 বছর, প্রত্যেক 2-3 বছর, ম্যাক্সিমাম 3 বছর, 3 বছরে কিন্তু আপনি একটি করে এই চটি কবিতার বই, 48 পাতার কবিতার বই একটা বার করবেন। এবং এটা আপনি করছেন কি না সেটা দেখবার জন্য আমি বেঁচে থাকব। তো জয় গোস্বামী এটা বললেন। এটা আমার কবিতার বই, আমি মনে করি এটা নোবেল পুরস্কার। জয় গোস্বামী যখন বলছেন যে আমি বেঁচে থাকবো, আপনি কবিতার বই বের করছেন কিনা দেখবার জন্য, এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। এবং তিনি তো আমাদের অভিভাবক। আমি বললাম যে আপনাকে বেঁচে থাকতেই হবে, এবং আপনি যেটা বলেছেন লেখা বন্ধ করবেন না প্লিজ। আমি রানাঘাটে আমার অনুষ্ঠানে মঞ্চ থেকে আপনাকে অনুরোধ করেছি যে জয় গোস্বামী যেন এটা না করেন, কারণ ওর কাছ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা অক্ষর আমাদের কাছে মণিমুক্ত, সবার কাছে। গানটার মধ্যে যে মেসেজটা আছে এবং পুরনো গিটার শব্দটার মধ্যে একটা পুরনো সম্পদ, পুরনো ভ্যালুজ আমি যেটা ভিজুয়ালাইজ করেছি, আমি দর্শককে বলবো, যারা দেখছেন তারা তো বুঝতে পারবেন, সেইটা কোথাও যদি তুলে এনে সাধারণ মানুষ, দর্শক শ্রোতার সঙ্গে কানেক্ট করানো যায়, তার জন্য বেস্ট হাতিয়ার, যার মাধ্যম হিসাবে ব্যবহার মানে যার মাধ্যমে জিনিসটা খুব সহজেই পৌঁছে যেতে পারে, সেটা হচ্ছে রূপম ইসলাম। বাংলায় রূপম ইসলামের কথা, রূপম ইসলামের গান, রূপম ইসলামের অভিব্যক্তি, পুরো বিষয়টা, পরিবেশনাটা সাধারণ মানুষ ভীষণ পছন্দ করেন, সাধারণ দর্শক, মানুষ, শ্রোতা, আমি তাদের মধ্যে পড়ি। গানের বিষয়বস্তু হচ্ছে পুরনো গিটার, শুনলে মনে হবে একটা নস্টালজিক ব্যাপার, কিন্তু পুরনো গিটারের মাধ্যমে আমি এই খালি কিছু সামাজিক অন্যায় এবং ইনজাস্টিসের বিরুদ্ধে কিছু বলতে চেয়েছি আমার গান এবং সুরের মাধ্যমে। তো পুরনো গিটার কথাটার অর্থ হচ্ছে পুরনো গিটারটা একটা সিম্বলিক, যার একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। মানে এই গিটারের একটা স্টাম্প দিলেই অনেক কিছু পরিবর্তন হতে পারে, সেরকম একটা ব্যাপার আর কি। আপনি গান কি আগেই লিখতেন নাকি? আমি আমার সুরে এবং গান লেখাতে বাংলার তাবড় শিল্পী গেয়েছে। উষা উত্তুপ, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, রূপম ইসলাম, সবাই গিয়েছে। এই গানটার জন্য রূপমকে কেন? অবশ্যই, কারণ এই গানটার জন্য যে পাওয়ার দরকার, যে একটা বলিষ্ঠ কণ্ঠ দরকার, সেটা রূপম ছাড়া পশ্চিমবঙ্গের কারণ নেই এখন। সৌমিতা মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।